আপিল বিভাগেও ২১শে অগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান সহ সব আসামি। রাজনৈতিক উদ্দেশ্যেই জড়ানো হয়েছিল বললেন আইনজীবীরা। প্রকৃত অর্থে আইবি রহমান সহ যারা আনফরচুনেটলি মৃত্যুবরণ করেছেন তাদের বিচার শেখ হাসিনা চায়নি। তুচ্ছ ঘটনায় মালিবাগের সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা ভাঙচুর, কয়েকজনকে কুপিয়ে জখম। অভিযোগের তীর রমনা থানার স্বেচ্ছাসেবক দল সভাপতির দিকে। চাপাটের মতো এটাতে প্রথম ওরে কোপ দেয়। ওই ছেলে হলো রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তালুকদার বেলাল। চট্টগ্রামের শিক্ষার্থী ও গ্রামবাসীদের সংঘর্ষে অংশ নেয়া হেলমেট ও মুখোশধারী কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। তৃতীয় পক্ষ সুযোগ নিয়েছে কিনা খতিয়ে দেখার দাবি। আরাকান আর্মির প্রভাবে সীমান্তে বাড়ছে মাদক অপহরণ সহ নানা অপরাধ। প্রত্যাবাসনে অন্তরায় বলছেন রোহিঙ্গা নেতারা। কঠোর বার্তা দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। তার পেছনে তার ব্যাকআপ ছিল, হুইচ ইজ কল্ড ডেটারেন্ট এফেক্ট। আমাদের ডেটারেন্ট এফেক্টটা অবশ্যই তৈরি করতে হবে। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। ২১শে অগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান, লুৎফুজ্জামান বাবুর সহ খালাস পেলেন সব আসামি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের শুনানি শেষে হাইকোর্টের রায় বহাল রাখেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৬ বিচারপতির বেঞ্চ এই রায় দেন। আসামি পক্ষের আইনজীবীরা বলেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে দ্বিতীয় তদন্ত প্রতিবেদনে তারেক রহমান সহ বিএনপি নেতাকর্মীদের ফাঁসানো হয়। সাংবাদিকদের তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, শেখ হাসিনা কখনোই ২১শে অগস্টের হামলার বিচার চাননি এবং তা প্রমাণিত। এর আগে গত ১ ডিসেম্বর ২১শে অগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। পরে সেই রায়ের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ। সরকার রাষ্ট্র কর্তৃক আনিত সমস্ত আপিল এবং যে সমস্ত পিটিশন ছিল সবগুলো ডিসমিস হয়েছে। অর্থাৎ হাইকোর্ট বিভাগের যেই রায়, খালাসের যে রায়, সেটা বহাল আছে। শেখ হাসিনা ওয়াজেদ তার রাজনৈতিক উদ্দেশ্যে ব্যক্তিগত জিঘাংসা থেকে জনাব তারেক রহমান সাহেবকে অন্যায়ভাবে এই মামলায় অন্তর্ভুক্ত করেছিলেন। যদি শেখ হাসিনা প্রকৃত অপরাধীদের বিচার চাইতেন, আইবি রহমানের বিচার চাইতেন, তাহলে হয়তো রাজনৈতিক জিঘাংসার বশবর্তী হয়ে জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় অন্তর্ভুক্ত করতেন না। দর্শক, এই বিষয়ে আরো জানবো। হাইকোর্ট প্রাঙ্গণে রয়েছেন আমার সহকর্মী মাইনুল মারুফ। আইনজীবীরা কথা বলছিলেন বের হয়ে, আমরা শুনছিলাম তাদের প্রতিক্রিয়ার বিস্তারিত জানতে চাই। কি বললেন তারা এই রায়ের ব্যাপারে? এই রায়ের বিষয়টি আমরা দেখেছি গত 2 দশক ধরে কিন্তু এই মামলাটি চলেছে এবং 2 দশক পর আছে কিন্তু চূড়ান্ত রায় এলো। এবং আজকে আসামি পক্ষের যে আইনজীবীরা তারা কিন্তু কিছুক্ষণ আগেই কথা বলেছেন। তারা যেমনটা বলেছেন যে এই মামলাটি সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে দ্বিতীয় তদন্তের মাধ্যমে তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ বিএনপি নেতাকর্মীদের ফাঁসানো হয়েছিল। এক্ষেত্রে সাক্ষ্য গ্রহণে অনিয়ম হয়েছে, যে যাদের সাক্ষ্য নেওয়া হয়েছে তাদেরকে নির্যাতন করে সাক্ষ্য আদায় হয়েছে বলে কিন্তু তারা উল্লেখ করেছেন। এর পাশাপাশি যেই একজন আসামি বা সাক্ষী দুটোই বলা যায় তাকে মুফতি হান্নান, এই মামলার অন্যতম আসামি, তার একমাত্র তার সাক্ষ্যের ভিত্তিতে এতগুলো মানুষকে সাজা দেওয়া হয়েছে বলে কিন্তু তারা উল্লেখ করেছেন। আজকে আপিল বিভাগে যখন রায় দিচ্ছিলেন, আপিল বিভাগ এই রায়ের পাশাপাশি সবাইকে খালাসের, হাইকোর্টের আদেশ বহাল রেখে সবাইকে খালাসের রায়ের পাশাপাশি আরেকটি হাইকোর্টের নির্দেশনা ছিল মামলাটি পুনঃতদন্তের। তবে আপিল বিভাগ বা এই পুনঃতদন্তের যে হাইকোর্টের নির্দেশনা ছিল সেটিও বাতিল করে দিয়েছেন। ফলে এই মামলার পুনঃতদন্ত বিষয়ে কোর্টের কিন্তু আর কোনো বিধিনিষেধ থাকলো না। অর্থাৎ এরপরে এখন যদি রাষ্ট্র যদি চায় হয়তো নিজ উদ্যোগে এই মামলা হয়তো পুনঃতদন্ত করতে পারে। তবে
এই যে আসামির পক্ষের আইনজীবীরা বলছিলেন, তারা বলছেন যে শেখ হাসিনা এই মামলার যে প্রকৃত বিচার তা চাননি বলেই মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছেন। যদি প্রকৃত উদ্দেশ্যে বা প্রকৃতভাবে যদি এই মামলার বিচার যদি শেখ হাসিনা চাইতেন, তাহলে হয়তো এভাবে বিরোধী দলীয় নেতাকর্মীদের মামলায় ফাঁসাতেন না এবং এই মামলাকে এভাবে সাক্ষ্য গ্রহণ বা এভাবে বিচার কার্য তিনি করতেন না। আর তার ফলশ্রুতিতেই আজকে বলা যায় যে 21শে আগস্টের যারা ভিকটিম বা যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, তারা কিন্তু বিচার বঞ্চিত হলেন। এ নিয়ে কিন্তু তারা দুঃখ প্রকাশ করেছেন। এর পাশাপাশি যে যারা আজকে কথা বলেছেন তারা যেমনটা উল্লেখ করেছেন যে এই মামলায় এতদিন ধরে চলেছে, এই মামলায় এতদিনেও পরিপূর্ণ বিচার করতে পারেনি, কারণ এই মামলাটি ছিল রাজনৈতিক উদ্দেশ্যমূলক, পাশাপাশি এই মামলায় কোনো বিচার কাজই ঠিকমতো হয়নি। ফলে আপিল বিভাগ পর্যন্ত যে চূড়ান্ত যেই বলা যায় যে বিচার, তা কিন্তু সম্পন্ন করতে পারেনি আওয়ামী লীগ, এমনকি তারা বলেছেন। এর পাশাপাশি আজকে আপিল বিভাগে প্রধান বিচারপতি এই মামলার হাইকোর্টের যে আদেশটি ছিল সেটি খালাসের পাশাপাশি এই মামলার পুনঃতদন্তের কথাটি বলছিলাম, সে পুনঃতদন্তের নির্দেশনাটিও বাতিল করেছেন। মারুফ, ধন্যবাদ আপনাকে। ডাকসু নির্বাচনের প্রচারণার খবর জানবো। সহকর্মী সুমাইয়া ঐশী রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। সুমাইয়া ঐশী, প্রার্থীরা কি আজকের প্রচারণা শুরু করেছেন কিনা, কেমন দেখছেন আজকের প্রচারণা, ক্যাম্পাসের পরিস্থিতিও জানাবেন। ইশরাত, আসলে ক্যাম্পাসে আজকে আবার প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। গত 1-2 দিন আপনি জানেন যে হাইকোর্টের রিট এবং ডাকসু স্থগিত, তারপরে চেম্বার আদালতের রায় এবং সবশেষ গতকাল শুনানিকে কেন্দ্র করে আসলে একটা দমবন্ধ পরিস্থিতি ছিল। তখন কিন্তু আমরা দেখেছি যে ক্যাম্পাসে শিক্ষার্থী যারা আছেন এবং প্রার্থী যারা আছেন তাদের মধ্যে একটি চাপা আতঙ্ক কাজ করছিল, যার কারণে প্রচারণার যেই উৎসব মুখর পরিবেশ সেখানে কিছুটা ভাটা পড়েছিল। তবে গতকাল আদালত যেই রায়টি দিয়েছেন যে 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন 9 তারিখে ডাকসু নির্বাচন হওয়ার আর কোনো বাধা নেই। এরপরে আসলে আবারও সেই দুশ্চিন্তা মুক্ত হয়েছে শিক্ষার্থীরা এবং যারা প্রার্থী আছেন। সকাল থেকে আমরা দেখছি যে তারা হ্যান্ডবিল, লিফলেট এগুলো বিতরণ করে তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রায় সকল শিক্ষার্থীর হাতেই আমরা দেখছি যে কোনো না কোনো প্রার্থীর লিফলেট আছে, অর্থাৎ প্রচারণা কিন্তু আবারও জমে উঠেছে। এবং একই সঙ্গে যেই ছোট ছোট বিষয়গুলো নিয়ে প্রার্থীদের মধ্যে একটু মন খারাপ ছিল বা অভিযোগ ছিল, সেগুলোও কিছুটা সমাধানের চেষ্টা করা হয়েছে। আমরা গতকালই একটি বিজ্ঞপ্তি পেলাম যেখানে বলা হয়েছে যে ছুটি নিয়ে যেই অভিযোগটি ছিল যে টানা 3 দিন 4 দিন ছুটির কারণে যারা ভোটার আছেন তারা হয়তো থাকবেন না, তারা বিভিন্ন ছুটিতে চলে যাবেন, ফলে ভোট দেওয়ার পরিমাণ আসলে কতটা সন্তোষজনক থাকবে সেটি নিয়ে শঙ্কা বোধ করছিলেন প্রার্থীরা। তবে গতকাল দেখা গেল যে মাত্র পূর্বের সমস্ত ছুটির যেই তালিকাটি সেটি বাদ দিয়ে শুধুমাত্র ভোট গ্রহণের দিন অর্থাৎ 9 তারিখ ছুটি থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, অর্থাৎ সমস্ত ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে শুধুমাত্র 9 তারিখ। ফলে ছুটিতে বাড়িতে চলে যাওয়া বা যে কোনো জায়গায় চলে যাওয়ার যেই শঙ্কা করছিলেন প্রার্থীরা সেটি আসলে আর হচ্ছে না। ফলে প্রার্থীদের মধ্যেও বেশ কিছুটা স্বস্তির নিঃশ্বাস বইছে এবং একই সঙ্গে যেমনটি আমরা দেখছি যে বুথের সংখ্যা বাড়ানো হয়েছে, যদিও কেন্দ্রের সংখ্যা বাড়ানোর দাবি করা হচ্ছিল, তবে নির্বাচন কমিশন বলেছে যে কেন্দ্রের সংখ্যা বাড়ানোর আসলে সক্ষমতা নেই। ফলে 500টি থেকে 710টি বুথে এখন নির্বাচন চলবে, শুধুমাত্র 9 তারিখ ছুটি থাকবে। ফলে আবারও জমে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। অনেক ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং জোবরা গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অংশ নেয়া হেলমেট ও মুখোশ পরাদের পরিচয় কি? ছবি ও ফুটেজ থাকলেও সংঘর্ষের 4 দিন পরও তাদের চিহ্নিত করা যায়নি। শিক্ষার্থী আর স্থানীয়দের কেউই চেনেন না তাদের। সংঘর্ষ চলাকালে তৃতীয় কোনো পক্ষ সুযোগ নিয়েছে কিনা তা খতিয়ে দেখার দাবি সকলের। গেল শনিবার মধ্যরাতে ও রোববার দিনভর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং জোবরা গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ চলাকালে অনেকেই দেখা গেছে হেলমেট পরা ও মুখে কাপড় বাঁধা। স্থানীয়দের পক্ষ নিয়ে ধারালো অস্ত্র হাতে শিক্ষার্থীদের উপর হামলা চালায় তারা। প্রশ্ন উঠছে এরা কারা? স্থানীয়দের দাবি তারা গ্রামের কেউ নন। আমরা ছোট থেকে এখানে বড় হয়েছে, আমরা ওইরকম ছাত্রদের সাথে গ্রামবাসীর সাথে ঝগড়া দেখি নাই, আমরা প্রথম দেখলাম। এখন তো বুঝতেছি না এটা মানে কি কারণে যে ছাত্রদের সাথে বা গ্রামবাসীর সাথে এত ঝগড়া লাগার কারণটা কি? গ্রামবাসী না মনে করেন ওগুলো বাইরের থেকে আসতে পারে,
এগুলো মুখোশ পরা তো আমাদের গ্রামবাসী কোনোদিন মুখোশ পরবে না, হেলমেট পরে তো আসবে না। বাইরের থেকে কোনো বলাইছে আমরা ঝগড়া বাজাই দিবার লাই, আমাদের ছেলে মারিবার লাই। মুখোশ পরা কারা, তাদের সঠিক তথ্যটা আমাদের আপনাদের যেমন দরকার আমাদের দরকার। তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে পারেননি শিক্ষার্থীরাও। সংঘর্ষ চলাকালে তৃতীয় কোনো পক্ষ সুযোগ নিয়েছে কিনা তা জানতে মুখোশ ও হেলমেট পরা ব্যক্তিদের শনাক্ত করার দাবি জানান শিক্ষার্থীরা। যেই শিক্ষার্থীরা আহত হয় এবং যেই ছেলেরা হচ্ছে যে সংঘর্ষে জড়িত হয়ে যায়, তাদেরকে আমরা জিজ্ঞেস করি যে তারা কারা ছিল, এবং তারা বলছে তারা কোনোভাবেই স্থানীয় হতে পারে না। এই লোকগুলা জানা তারা প্রফেশনাল, তারা কোথাও থেকে প্রফেশনাল কিলার ভাড়া করে নিয়ে আসছে। আমাদের এটাই মনে হচ্ছে, কিন্তু গ্রামবাসী আমাদের উপর এভাবে আক্রমণ চালাবে এটা আমরা কল্পনাও করি নাই। আসলেই কি তারা হচ্ছে গ্রামবাসী নাকি হচ্ছে যে তৃতীয় পক্ষের হচ্ছে যে ইন্ধনে হচ্ছে যে এখানে ঢুকে। বিশ্ববিদ্যালয় প্রশাসন 95 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 1000 জনকে আসামি করে মামলা করেছে। এরই মধ্যে কয়েকজন ধরা পড়লেও শনাক্ত হয়নি হেলমেট ও মুখোশধারীদের পরিচয়। যারা মুখোশধারী আছেন তাদেরকে আমরা আমাদের প্রচেষ্টার মাধ্যমে অবশ্যই শনাক্ত করব, এবং তাদের উদ্দেশ্য কী ছিল, তারা কি উদ্দেশ্যে এখানে এসেছেন, কি উদ্দেশ্যে হামলা হয়েছে, আমরা সব কিছুই আশা করি শনাক্ত করতে পারবো। গেল শনিবার রাতে বাসায় প্রবেশকে কেন্দ্র করে এক নারী শিক্ষার্থীর সাথে দারোয়ানের বাগবিতণ্ডা ও শিক্ষার্থীকে মারধরের অভিযোগে সংঘর্ষে উপাচার্য প্রক্টর সহ অন্তত 250 জন আহত হয়। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। আরাকান আর্মির প্রভাবে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে বাড়ছে মাদক অপহরণ সহ অপরাধ। ইয়াবার বিনিময়ে খাদ্য সংগ্রহ করায় অভিযোগ উঠেছে আরাকান আর্মির বিরুদ্ধে। অপরাধ ঠেকাতে তৎপরতা বৃদ্ধির কথা জানিয়েছেন বিজিবি কর্মকর্তারা। আরাকান আর্মির সীমান্ত অতিক্রম বন্ধ করা না গেলে অপরাধের মাত্রা দিন দিনই বাড়বে বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষক ও রোহিঙ্গা নেতারা। রোহিঙ্গা ও বাংলাদেশ মিয়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়ে রিয়াজ রায়হানের ধারাবাহিকের আজ থাকছে পঞ্চম ও শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন জিহাদ ইসলাম। সন্ধ্যা নামলেই এভাবে তমরু এলাকায় খাদ্যপণ্যের বোঝা নিয়ে দৌড়াদৌড়ি শুরু হয় একদল মানুষের। খোঁজ নিয়ে জানা গেছে এসব খাদ্যপণ্য যায় কাঁটাতারের ওপারে আরাকান আর্মির ক্যাম্পে। শুধু সন্ধ্যায় নয়, দিনের বেলায়ও দেখা মেলে এমন চিত্র। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নাক্ষংছড়ির তমরু থেকে টেকনাফের নীলা পর্যন্ত অন্তত 2টি ব্যাটালিয়ন ও 6টি ক্যাম্প আছে আরাকান আর্মির। তবে ঘুমদুমের ওপারে ডেকিবুনিয়া ব্যাটালিয়ন ও তমরু রাইট ক্যাম্পের মাঝামাঝি এ স্থান দিয়ে সবচেয়ে বেশি খাদ্যপণ্য সংগ্রহ করে আরাকান আর্মি। উখিয়া ও তমরু বাজারের একাধিক সিন্ডিকেট এই কাজের সঙ্গে যুক্ত বলে বিভিন্ন গোয়েন্দা সংস্থা বরাতে জানা গেছে। তবে যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান বিজিবি কর্মকর্তারা। আমরা যদি ইয়াবার চালানটা বন্ধ করতে পারি তাহলে ইয়াবার পরিবর্তে তারা খাদ্যদ্রব্য নিতে পারবে না, তখন তাদেরকে ক্যাশ টাকা দিয়ে হয়তো জিনিসটা প্রকিউর করতে হবে। ওইটাই আমরা চেষ্টা করছি যেন ইয়াবাটা যেন আমাদের দেশে না আসে, তাহলেই এই খাদ্যদ্রব্য যাওয়ার প্রবণতাটাও কমে যাবে। আপনি জানেন আমাদের বর্ডারটা অনেক পোরাস, অর্থাৎ অনেক গ্যাপ আছে এই বর্ডারে, তো অনেক রাস্তা আছে যেগুলি আসলে হিলি এবং যেগুলি হচ্ছে সহসাই অ্যাক্সেস করা যায় না। নাম প্রকাশে না করার শর্তে স্থানীয়রা জানান তমরু বাজারের পর সীমান্ত ঘেঁষা পাড়ায় দুপুরে ও সন্ধ্যার পর আনাগোনা বাড়ে আরাকান আর্মির সদস্যদের। এখানকার কেউ কেউ ইয়াবার বিনিময়ে খাদ্য সরবরাহের সঙ্গে জড়িত বলে জানান তারা। সীমান্তে আরাকান আর্মির অপরাধমূলক তৎপরতা রোহিঙ্গা প্রত্যাবাসনের অন্তরায় বলে মনে করেন নেতারা। They are doing drug which is coming to the Bangladesh beyond the border, spread in India and other Asia countries and Middle East as far as we know, and also this is affecting to the Bangladesh citizens a lot. So it is very important that international community must condemn what Arakan Army committing crimes against Rohingya and also planting, and there are so many things. They involve also smuggling on human trafficking in Rakhine state. এদিকে গেল এক বছরে প্রায় 3 শতাধিক জেলেকে অপহরণ করেছে রাখাইনের বিদ্রোহী সশস্ত্র এই গোষ্ঠী। প্রত্যাবাসন ত্বরান্বিত করতে এখনই আরাকান আর্মির প্রতি কঠোর বার্তা দেওয়ার তাগিদ নিরাপত্তা বিশ্লেষকদের। তার পেছনে তার ব্যাকআপ ছিল, হুইচ ইজ কল্ড ডেটারেন্ট এফেক্ট। আমাদের ডেটারেন্ট এফেক্টটা অবশ্যই তৈরি করতে হবে।
আমি তাকে বলব তুমি এইখানে না হলে এটা হবে। এখন তো আমি খালি বলি এটা করো করো করো, এটা হবে, এই কথাটা বলার মতো ডিপ্লোম্যাটিক ইয়েতে কোনো সুযোগ থাকছে না। মিলিটারি মাইট ইজ এ ডেটারেন্ট এফেক্ট, এবং এটা আমি কেন করো? তোমার দেশের মানুষ এখানে আছে, 10 লক্ষ মানুষের মধ্যে 50,000 মানুষের ট্রেনিং হলে কোথায় যাবা তখন? সীমান্তে বাংলাদেশ অংশে স্থলের সঙ্গে নদীপথ উন্মুক্ত থাকায় সেই সুবিধা নিচ্ছে রাখাইনের বিদ্রোহীরা। শুধু স্থলপথে নয়, অভিযোগ আছে এই নাফ নদী দিয়েও একটি চক্রের মাধ্যমে ইয়াবার বিনিময়ে খাদ্যপণ্য সংগ্রহ করছে আরাকান আর্মি। আর তাই এই অঞ্চলের সাধারণ মানুষ এবং রোহিঙ্গারা মনে করছে যদি এই পাট থেকে খাদ্যপণ্য, ওষুধসহ প্রয়োজনীয় জিনিস সরবরাহ বন্ধ করা হয় তাহলেই অনেকাংশে দুর্বল হয়ে পড়বে আরাকান আর্মি। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, টেকনাফ। রাজশাহীতে অটোরিকশার সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর কাঁচাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রাবি শিক্ষার্থীর নাম ইফতেখারুল ইসলাম ফাহমিন। প্রত্যক্ষদর্শীরা জানান একটি চলন্ত মোটরসাইকেলের পেছনে বসা ছিলেন ওই শিক্ষার্থী। পাশে থাকা রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ উল্টো দিকে ঘুরে গেলে মোটরসাইকেলে ধাক্কা লাগে। আঘাত পেয়ে পড়ে যান ফাহমিন। এ সময় রিকশাটি তাকে টেনে কয়েক গজ নিয়ে যায়। রোড ডিভাইডারে ধাক্কা লেগে রক্তক্ষরণ শুরু হয় ফাহমিনের। পরে রামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এক নেতাকে সংগঠন থেকে আজীবন বহিষ্কার করেছে ছাত্রদল। অভিযুক্ত আনিসুর রহমান শাহ মকতুম হল ছাত্রদলের সহ সভাপতি ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহি। এর আগে আনিসের শাস্তির দাবিতে গতরাতে ক্যাম্পাসে জুলাই 36 হলের সামনে বিক্ষোভ করেন ছাত্রীরা। 3 দফা দাবি জানান তারা। সোমবার রাত 11টার পরে হলে ফেরায় জুলাই 36 হলের 91 ছাত্রীকে প্রাধ্যক্ষের অফিসে তলব করে নোটিশ দেওয়া হয় কর্তৃপক্ষের পক্ষ থেকে। ওই বিজ্ঞপ্তির একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা হয়। পরদিন নোটিশটি প্রত্যাহার করে নেয় হল প্রশাসন। ফেসবুকে এই সংক্রান্ত একটি ফটোকার্ডের মন্তব্যের জেরে ছাত্রদল নেতা আনিসুরের আইডি থেকে ছাত্রীদের নিয়ে কটূক্তি করা হয়। তবে অভিযুক্তের দাবি ওই সময় ফেসবুক আইডি তার নিয়ন্ত্রণে ছিল না। বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা পরিকল্পনার বিরুদ্ধে দখলকৃত জেরুজালেমে ব্যাপক বিক্ষোভ করেছে ইসরায়েলিরা। পুলিশের সাথে সহিংসতার ঘটনাও হয়েছে। বুধবার প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাড়ির দিকে মিছিল নিয়ে যায় বিক্ষুব্ধরা। নেসেট ভবনের সামনেও জড়ো হয়ে প্রতিবাদ জানায় অনেকে। কিছুক্ষণের জন্য রেললাইন অবরোধ করে রাখে একটি দল। তাদের বিরুদ্ধে জলকামান ব্যবহার করে ইসরায়েলি পুলিশ টেনে হিচড়ে সরিয়ে দেয় অবরোধকারীদের। ইসরায়েলি প্রধানমন্ত্রীর গাজা সিটি দখলে অভিযান জোরদারের পরিকল্পনার বিরুদ্ধে ক্ষোভ বেড়েই চলেছে দেশটিতে। অভিযোগ এতে ঝুঁকির মুখে পড়বে হামাসের হাতে জিম্মি বন্দীদের জীবন। চুক্তি না করে রাজনৈতিক উদ্দেশ্যে যুদ্ধ দীর্ঘায়িত করছেন নেতানিয়াহু, এমন অভিযোগও করেন বিক্ষোভকারীরা। গাজায় হামাসের কাছে 48 ইসরায়েলি জিম্মি দশায় থাকার খবর রয়েছে। এদের মধ্যে 20 জন বেঁচে আছে বলে ধারণা করা হয়। পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন অজুহাতে ইরানের সাথে যুদ্ধে জড়িয়েছিল ইসরায়েল। তারাই এখন নিজেদের পারমাণবিক স্থাপনায় ব্যাপক নির্মাণ কাজ চালাচ্ছে। একাধিক স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণে এপির প্রতিবেদনে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। ধারণা করা হচ্ছে নতুন রিয়েক্টর কিংবা পারমাণবিক অস্ত্র অ্যাসেম্বলের জন্য কোনো স্থাপনার নির্মাণ কাজ চলছে শিমন পেরেজ নেগেভ নামের পারমাণবিক গবেষণা কেন্দ্রে। আনুষ্ঠানিকভাবে কখনো স্বীকার না করলেও ধারণা করা হয় মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ হিসেবে পারমাণবিক অস্ত্রের মালিক ইসরায়েল। অতি গোপনে নিজ দেশে ভয়াবহ এই অস্ত্র তৈরি করেছে দেশটি। 1980-র দশক থেকেই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ ওঠে ইসরায়েলের বিরুদ্ধে। 2005 সালে দেশটির টেলিভিশন চ্যানেল 10-এ সম্প্রচারিত এক ভিডিও ফুটেজে প্রথমবার সামনে আসে দিমোনা শহরের শিমন পেরেজ নেঘেভ পারমাণবিক স্থাপনার তথ্য। বার্তা সংস্থা এপির দাবি, সম্প্রতি এই স্থাপনায় ব্যাপক নির্মাণ কাজ শুরু করেছে ইসরায়েল। একাধিক স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণের পর এমন দাবি করেছে তারা। স্যাটেলাইট ইমেজ পর্যালোচনা করা অন্তত 7 জন বিশেষজ্ঞ সন্দেহভাজন পারমাণবিক স্থাপনাটিতে নতুন নির্মাণযজ্ঞের তথ্য নিশ্চিত করেছেন। এর মধ্যে নির্মাণস্থলের অবস্থান, আয়তন বিশ্লেষণে 3 জন বিশেষজ্ঞ দাবি করেছেন নতুন কোনো হেভি ওয়াটার রিয়েক্টর তৈরি করছে তেল আবিব, যা প্লুটোনিয়াম সহ পারমাণবিক অস্ত্রে ব্যবহৃত গুরুত্বপূর্ণ উপাদান উৎপাদনের কাজে ব্যবহার করা হয়। বাকিরা বলছেন অস্ত্র অ্যাসেম্বল করার জন্য কোনো স্থাপনা নির্মাণ করা হচ্ছে।
ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে এই অভিযোগ তুলে গত জুনে দেশটির সাথে যুদ্ধে জড়ায় ইসরায়েল। তবে এবার তাদের বিরুদ্ধেই উঠেছে পারমাণবিক কার্যক্রম সম্প্রসারণের অভিযোগ, যা প্রমাণিত হলে আন্তর্জাতিক মহলের চাপে পড়তে পারে দেশটি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। পর্তুগালের রাজধানী লিসবনে ক্যাবল ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে 15 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে অন্তত 18 জন। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতদের মধ্যে বিদেশিরাও রয়েছে। তাদের জাতীয়তা নিশ্চিত হওয়া যায়নি এখনো। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বুধবার স্থানীয় সময় সন্ধ্যা 6টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে লাইনচ্যুত হয় বিখ্যাত গ্লোরিয়া ফানিকুলার ট্রেনের একটি বগি। উল্টে গিয়ে একটি ভবনের সাথে আঘাত লেগে দুমড়ে মুচড়ে যায় সেটি। ঘটনাস্থলে মৃত্যু হয় অনেকের। আটকা পড়াদের উদ্ধার করে জরুরি বিভাগ। দুর্ঘটনার কারণ সম্পর্কে জানা যায়নি এখনো। শুরু হয়েছে তদন্ত। পর্তুগালের পর্যটকদের কাছে ব্যাপক জনপ্রিয় এই ক্যাবল ট্রেন 1885 সালে যাত্রা শুরু করে আইকনিক হলুদ রঙের যানটি। দর্শক, এই ছিল যমুনা নিউজ।